গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনার আমার সবার প্রিয় মোকসেদ হাসান ভাইয়ের অসাধারণ সব ঘটনা। হ্যাঁ, ঠিক তাই, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি মোকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মোকসেদ হাসান ভাইয়ের লেখা আলী হুজুরের আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন, বাসা নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং। প্রিয় লিসেনার, আজ আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আলী হুজুরের একটি দুর্দান্ত ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। একটা মানুষ যখন মারা যায়, তখন সেটা আর কোনো মানুষ থাকে না, সেটা হয়ে যায় একটা লাশ। আর এই লাশকে যদি কেউ হেঁটে বেড়াতে দেখে, তাহলে তো বোঝেন তখন কি পরিস্থিতি হয়। প্রিয় লিসেনার, আজ আপনারা এমনই একটা লাশের ঘটনা শুনতে যাচ্ছেন, যেই লাশটা দিনের পর দিন মানুষ মেরে যাচ্ছে, আর গ্রামবাসী কিছুই করতে পারছিল না। সবাই ভয়ে থাকতো কখন কার মৃত্যু এসে হাজির হয় সেই চিন্তায়। প্রিয় লিসেনার, আপনারা হয়তো ভাবছেন কি বলছি এইগুলা। আচ্ছা, তাহলে এবার মূল ঘটনায় চলে যাওয়া যাক। সাদ্দাম, সে একজন ছাত্র, মাত্র সে কলেজে উঠেছে। আর কলেজে ভর্তি হওয়ার পরের দিন তার একটা মেয়েকে অনেক ভালো লেগে যায়। আর এই ভালো লাগা থেকেই সাদ্দাম সেই মেয়েটার প্রেমে পড়ে গেল। সাদ্দাম কি আর জানতো তার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর এক অন্ধকার। এমন করে দিন যেতে লাগলো, আর সাদ্দাম সেই মেয়েটার প্রেমে আসক্ত হতে থাকলো। কিন্তু সাদ্দাম কখনোই সেই মেয়েটাকে তার মনের কথা বলতে পারতো না। তার মনের মধ্যে একটাই ভয়, যদি মেয়েটা রাজি না হয়। 3 মাস এমন করেই চলে গেল। হঠাৎ একদিন সাদ্দাম দেখলো সে যেই মেয়েটাকে ভালোবাসে, সেই মেয়েটা তাদের ক্লাসের অন্য একটা ছেলের সাথে পার্কে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সাদ্দাম অনেক বেশি কষ্ট পায়। পরের দিন সাদ্দাম সেই ছেলেকে জিজ্ঞেস করলো সাবিনার সাথে তার কিসের সম্পর্ক। তখন সেই ছেলেটা উত্তর দিল, সাবিনা আর সে একে অপরকে অনেক ভালোবাসে, কিছুদিন পর তাদের বিয়ে। এই বিষয়ে তাদের পরিবারের সবাই জানে। সাদ্দাম অনেক কষ্ট পেল, আর কিছু না বলে সেখান থেকে চলে আসলো। অন্যদিকে সাদ্দাম ভাবতে লাগলো, যেভাবেই হোক সাবিনাকে তার লাগবেই লাগবে। তখন সাদ্দাম ফকির কবিরাজ খুঁজতে লাগলো, কিন্তু ভালো কোনো কবিরাজ বা তান্ত্রিকের সন্ধান পাচ্ছিল না। হঠাৎ একদিন সাদ্দাম এক তান্ত্রিকের সন্ধান পেল। সেই তান্ত্রিকের নাম হচ্ছে জাফরা তান্ত্রিক। আশেপাশের 10 এলাকায় সবাই জানে এই জাফরা তান্ত্রিক একজন কালো জাদুকর। সে কখনো মানুষের ভালো করে না, সব সময় সে মানুষের ক্ষতি করে বেড়ায়। সাদ্দাম চলে গেল জাফরা তান্ত্রিকের সাথে দেখা করার জন্য, আর জাফরা তান্ত্রিককে সবকিছু খুলে বলল সাদ্দাম।
যাত্রাতান্ত্রিক সবকিছু শোনার পর সে বলে, সাদ্দাম, আমি তোর এই কাজ করে দেব। এই কাজের বিনিময়ে আমি তোর থেকে একটা টাকাও নেব না, কিন্তু তার বিনিময়ে আমি তোর থেকে অন্য কিছু একটা নেব। তুই যদি সেটা আমাকে দিতে পারিস তাহলে তোর এই কাজ আমি করে দেব। তখন সাদ্দাম জিজ্ঞেস করলো, তান্ত্রিক বাবা, আপনি কি চান বলেন। সাবিনাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি। বলেন আমাকে কি করতে হবে, আপনি যা বলবেন আমি সেটাই করব। তখন যাত্রাতান্ত্রিক বলল, এটা কোনো সাধারণ কাজ না, এটা অনেক ভয়ানক কাজ। তুই এই কাজ মনে হয় না করতে পারবি। এই কাজ করার জন্য অনেক সাহস থাকতে হয়। তখন সাদ্দাম বলল, তান্ত্রিক বাবা, আপনি বলেন কি কাজ করতে হবে। তখন যাত্রাতান্ত্রিক বলল, কবরস্থান থেকে লাশের মাথা এনে দিতে হবে। একটা না, দুইটা না, 10টা লাশের মাথা এনে দিতে হবে। এবার বল, পারবি তুই 10টা লাশের মাথা নিয়ে আসতে? সাদ্দাম তখন কিছুটা ভয় পেল। তারপরেও সাদ্দাম সাহস করে বলে উঠল, হ্যাঁ আমি রাজি। আমি আপনাকে 10টা লাশের মাথা এনে দেব, কিন্তু আমার কাজটা কিন্তু করে দিতে হবে। যাত্রাতান্ত্রিক একটা ভয়ঙ্কর মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে, কিন্তু আগে আমার কাজটা করে দে। যদি আমার কাজটা ঠিক মতো করে দিতে পারিস তাহলে তোর কাজটাও হয়ে যাবে। এবার তুই বাড়ি চলে যা, যখন দরকার পড়বে আমি তোকে খবর দেব। তারপর সাদ্দাম সেখান থেকে চলে আসলো। এমন করে চলে গেল প্রায় 10-15 দিন। 10-15 দিন পর সাদ্দামের কাছে খবর আসলো যাত্রাতান্ত্রিক দেখা করতে বলেছে তাকে। খবর পাওয়ার সাথে সাথে সাদ্দাম দৌড়ে গেল যাত্রাতান্ত্রিকের বাড়িতে, আর সেখানে গিয়ে দেখে যাত্রাতান্ত্রিক আসন সাজিয়ে বসে আছে, আর সাদ্দামকে হাতের ইশারা দিয়ে বসতে বলল। সাদ্দাম বসে গেল সেই যাত্রাতান্ত্রিকের সামনে। যাত্রাতান্ত্রিক কিছু মন্ত্র পড়তে লাগলো, আর মন্ত্র পড়ে হাতে একটু সিঁদুর নিল, আর সেই সিঁদুর সাদ্দামের কপালে লাগিয়ে দিল, আর সাদ্দামকে বলল, সাদ্দাম, আজ তোর প্রথম কাজ। আজকে রাতে তুই আমাকে একটা লাশের মাথা এনে দিবি। তোদের গ্রামের যে কবরস্থান আছে সেইখানে আজ একজনের দাফন হয়েছে। তখন সাদ্দাম বলল, হ্যাঁ, সম্পর্কে সে আমার চাচা হয়। আজকেই সে গলায় দড়ি দিয়ে ফাঁস লেগে মারা গিয়েছে। তখন যাত্রাতান্ত্রিক বলল, সেই লাশের মাথাটা আমার চাই। আজ রাতে এই মাথাটা আমাকে এনে দিতে হবে। আর তোর কপালে যে সিঁদুরটা লাগিয়ে দিলাম সেটা কিন্তু কপাল থেকে মুছতে পারবি না। এটা মুছে ফেললে তোর ক্ষতি হবে। যা, এবার মধ্যরাতে তোর কাজ শুরু করে দিস। আমি তোর ফিরে আসার অপেক্ষায় রইলাম। সাদ্দাম সেখান থেকে চলে গেল, আর অপেক্ষা করতে লাগলো কখন মধ্যরাত হবে। দেখতে দেখতে সময় চলে গেল, আর ঘনিয়ে আসলো মধ্যরাত। একটা কোদাল হাতে নিয়ে সাদ্দাম চলে গেল কবরস্থানে, আর সেখানে গিয়ে যাত্রাতান্ত্রিকের কথা মতো কবর খুঁড়তে শুরু করে দিল। সাদ্দাম যখন কবরের ওপর প্রথম কোপ দিল, তার মনে হতে লাগলো পেছন থেকে কেউ একজন তাকে বলছে, সাদ্দাম, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার লাশটা কেন কবর থেকে উঠানোর চেষ্টা করছিস? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তাহলে তুই কেন আমার কবরের পেছনে লাগলি? সাদ্দাম এই কণ্ঠ শুনে অনেক ভয় পেতে লাগলো, কিন্তু যাত্রাতান্ত্রিক বলে দিয়েছিল যাই কিছু হোক সেই দিকে কান না দেওয়ার জন্য। এগুলো সব মায়া, আমাকে বিপদে ফেলার জন্য। সাদ্দাম সেদিকে নজর না দিয়ে সে তার মতো কবর করতে লাগলো, আর সাথে সাথে সমস্ত কবরস্থানে ঝড় বইতে শুরু করলো। একসময় সাদ্দামের কবর খোঁড়া শেষ হলো। তারপর সাদ্দাম দেখতে পেল সাদা কাফনে মোড়ানো একটা লাশ কবরের ভেতর বসে আছে, আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদ্দাম তার ব্যাগ থেকে একটা ছুরি বের করলো,
আর যেই নার্স ছুরি দিয়ে লাশের গলায় আঘাত করতে যাবে ঠিক তখন সেই লাশটা সাদ্দামের হাতের মধ্যে চাপ দিয়ে ধরে ফেললো আর বলতে লাগলো, সাদ্দাম, তুই অনেক বড় ভুল করছিস। এর মাসুল কিন্তু তোকে দিতেই হবে। এখনো সময় আছে, এখান থেকে চলে যা। সাদ্দাম তখন খেয়াল করলো লাশের চোখ দিয়ে অঝর বেয়ে রক্ত পড়ছে, কিন্তু সাদ্দাম কোনো কিছুরই তোয়াক্কা না করে ছুরি চালিয়ে দিল লাশের গলায়, আর সাথে সাথে সব ঝড় আর আওয়াজ বন্ধ হয়ে গেল। সাদ্দাম কোনো রকম সমস্যা ছাড়াই লাশের গলা নিয়ে জাফরা তান্ত্রিকের কাছে চলে গেল। জাফরা তান্ত্রিক সাদ্দামকে দেখে অনেক খুশি হলো আর একটা শয়তানি মুচকি হাসি দিল। বলতে লাগলো, সাদ্দাম, তুই প্রথম কাজে সফল হয়েছিস। তোর মনের আশা পূর্ণ হবে। আজ তুই চলে যা, আমি সময় হলে আবার তোকে ডাকবো। তারপর সাদ্দাম তার বাড়িতে চলে আসলো। সকাল হতে না হতেই গ্রামে হই হুল্লোড় শুরু হয়ে গেল আর সাদ্দামের ঘুমটাও ভেঙে গেল। ঘুম থেকে উঠে সাদ্দাম দেখলো সবাই বলাবলি করছে কবরস্থান থেকে লাশের মাথা গায়েব হয়ে গেছে আর বডিটা কবরের উপর পড়ে আছে। সাদ্দামের অনেকটা খারাপ লাগছিল, কিন্তু কি আর করার। এমন করে চলে গেল আরো 5 দিন। তারপর জাফরা তান্ত্রিক আবারও সাদ্দামের কাছে খবর পাঠালো। এমন করে বাকি 8টা লাশের মাথাও সংগ্রহ করা হয়ে গেল। এখন বাকি আর একটা মাথা। এই মাথাটা এনে দিতে পারলেই সাবিনা হয়ে যাবে সাদ্দামের। সাদ্দাম তো অনেক খুশি, সাবিনা সারা জীবনের জন্য ওর হতে যাচ্ছে। কিন্তু সাদ্দাম বুঝতেও পারলো না সামনে তার জন্য কি বড় বিপদ অপেক্ষা করছে। দেখতে দেখতে সময় চলে গেল। তারপর হঠাৎ জাফরাতান্ত্রিক খবর পাঠালো। সাদ্দাম অনেক খুশি হলো আর ছুটে গেল জাফরাতান্ত্রিকের কাছে। জাফরাতান্ত্রিক সাদ্দামকে দেখে বলতে লাগলো, সাদ্দাম, আজ রাতে তোর শেষ কাজ। আজ রাতে তুই যেই লাশের মাথাটা আনতে যাবি, জানিস সেই লাশটা কার? তখন সাদ্দাম বলল, কার লাশের মাথা জানতে হবে? তখন জাফরাতান্ত্রিক বলল, এটা হচ্ছে তোর শত্রু আরিফের লাশ। সাবিনা যাকে পছন্দ করে তার লাশ। আজ সকালে সে বিষ খেয়ে মারা গেছে। আমার জিনেরা ওকে মেরে ফেলেছে। এই কথা শুনে সাদ্দাম অনেক খুশি হলো। জাফরাতান্ত্রিক তখন বলল, আরিফকে আমি কালো জাদু করেছিলাম, আর জাদুটা ছিল এমন, তুই যেদিন 9টা লাশের মাথা এনে দিতে পারবি ঠিক সেদিন আরিফ মারা যাবে। তুই 9টা লাশের মাথা এনে দিতে পেরেছিস, আর তাই আরিফ মারা গেছে। এখন আরিফের মাথা এনে দিতে পারলেই সাবিনা হয়ে যাবে তোর। সাদ্দাম, কাজটা করতে পারবি তো? সাদ্দাম অনেক খুশি হলো আর বলতে লাগলো, তান্ত্রিক বাবা, আজ রাতে আমি নিয়ে আসবো আরিফের লাশের মাথা। আপনি আপনার কাজ করতে থাকেন। এটা বলে সাদ্দাম সেখান থেকে চলে গেল আর অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। আরিফের বাড়ি ছিল সাদ্দামের পাশের গ্রামে। সেখানে যেতে সাদ্দামের 20 মিনিটের মতো সময় লাগবে। দেখতে দেখতে হয়ে গেল মধ্যরাত। সাদ্দাম তাড়াহুড়ো করে জাফরাতান্ত্রিকের দেওয়া সেই সিঁদুরটা কপালে লাগাতে ভুলে গেছে। কপালে সিঁদুর না পরেই সে চলে গেল আরিফের লাশের মাথা আনতে। সাদ্দাম চলে গেল কবরস্থানে, আর সেখানে গিয়ে আরিফের কবরে যেই কোপ দিল, তখন শুরু হলো প্রচন্ড বাতাস। মনে হচ্ছে কবরস্থানের সকল গাছগুলো মাটিতে শুয়ে পড়ছে। কিন্তু সাদ্দাম এইদিকে নজর না দিয়ে সে তার নিজের মতো করে মাটি খুঁড়তে শুরু করলো। হঠাৎ সাদ্দাম শুনতে পেল কেউ একজন বলছে, সাদ্দাম, এই সাদ্দাম, তুই আমার কালো জাদু করে মেরে ফেললি। এখন আবার আমার কবরে এসে আমার লাশের মাথাটাও নিয়ে যেতে আসলি। আমারে কি একটু শান্তি দিবি না? এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নয়তো তোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না।
সাদ্দাম এসব কথা মাথায় না নিয়ে সে তার মতো কাজ করতে লাগলো, নিজের মতো করে মাটি খুঁড়তে লাগলো। একসময় সব মাটি খোঁড়া শেষ করলো, আর তখন সাদ্দাম খেয়াল করলো কবরে কেউ নেই। এই দৃশ্য দেখে সাদ্দাম অনেক ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? লাশটা কই? এটা তো আরিফের কবর, তাহলে আরিফের লাশটা কোথায়? তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসতে লাগলো আর বলতে লাগলো, সাদ্দাম, তোরে বলেছিলাম চলে যেতে, কিন্তু তুই যাস নাই। আজ তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। তখন সাদ্দাম পেছনে তাকিয়ে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে 10টা লাশ। তাদের গায়ের কাফন পরা আছে। 9টা লাশের মাথা নেই, আর একটা লাশের মাথা আছে, আর সেটা হচ্ছে আরিফ। বাকি 9টা লাশ থেকে গলা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। বৃষ্টি যেইভাবে হয় ঠিক সেইভাবেই রক্ত বেরিয়ে আসছে লাশগুলোর কাটা গলা থেকে। সাদ্দাম তো অনেক বেশি ভয় পেতে লাগলো আর ভাবতে লাগলো, এটাই হয়তো তার জীবনের শেষ রাত। তখন একটা গলা কাটা লাশ বলতে লাগলো, সাদ্দাম, আমি তোকে বলেছিলাম এর মাসুল কিন্তু তোকে দিতে হবে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তুই আমার মাথাটা ঠিক কেটে নিয়ে গেলি। আজ আজ তোকে কে বাঁচাবে বল? এটা বলেই সবগুলো লাশ ঝাঁপিয়ে পড়লো সাদ্দামের ওপর। সাদ্দাম অনেক কষ্ট করে সেখান থেকে দৌড় দিতে সক্ষম হলো, আর কিছুটা দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হতে হতে সাদ্দাম শুনতে পেল দূরের মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে তার কানে। তারপর আর কিছুই মনে নেই তার। পরের দিন যখন সাদ্দামের জ্ঞান ফিরল, তখন সাদ্দাম নিজেকে তার বিছানায় আবিষ্কার করলো। সবাই সাদ্দামকে জিজ্ঞেস করতে লাগলো তার কি হয়েছে, সে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিল কেন। কিন্তু সাদ্দাম কোনো কথা বলতে পারছিল না, তার মুখ থেকে কোনো আওয়াজই আসছিল না। সাদ্দাম রীতিমতো বোবা হয়ে গেল, আর বিছানা থেকেও উঠে দাঁড়াতে পারছিল না। এক কথায় সাদ্দাম পুরোপুরি প্যারালাইজড হয়ে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আরে না, এখন তো শুরু হচ্ছে সেই গলাকাটা লাশের তাণ্ডব। গ্রামে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। একদিন পর পর গ্রামে দেখা মিলত গলাকাটা লাশের। বডি থাকতো এক জায়গাতে আর মাথা পাওয়া যেত অন্য আরেক জায়গাতে। একদিন পর কারো না কারো গলাকাটা লাশ পাওয়াই যেত, যাকে বলে রীতিমতো নরবলি। গ্রামে এইগুলো কি শুরু হলো কেউ বুঝতে পারছে না। ভয়ে আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আর যারা গ্রামে আছে তারা সন্ধ্যা হতে না হতেই ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তো। এদিকে সাদ্দামের কোনো উন্নতি হয়নি, প্যারালাইজড হয়ে পড়ে রইল বিছানায়। কাউকে কিছু বলতেও পারছে না গ্রামে এমন কি হচ্ছে আর কেন হচ্ছে। হঠাৎ একদিন সাদ্দামের বাবা জরুরি কোনো কাজে একটু শহরে যায়, কিন্তু সে ফিরে আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। চারিদিকে অন্ধকার। যে সাদ্দামের বাবা খালেক মিয়া গ্রামের রাস্তায় চলে আসলো, সে অনুভব করতে লাগলো তার পিছন পিছন কেউ হয়তো আসছে, কিন্তু সেটা একজন না, মনে হচ্ছে অনেকজন। সাদ্দামের বাবা ভয় না পেয়ে নিজের মতো হেঁটেই চলছে। হঠাৎ খালেক মিয়া খেয়াল করলো তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চোখের পলক পড়তে না পড়তেই তিনি খেয়াল করলেন তার সামনে একটা না 10টা অবয়ব দাঁড়িয়ে আছে। 9টা অবয়বের কোনো মাথা নেই, আর শুধু একটা অবয়বের মাথা আছে, আর বাকি অবয়বগুলোর গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ছে। তখন মাথাওয়ালা অবয়বটা বলতে লাগলো, খালেক, আজ তোর শেষ দিন রে। তোরে তো কেউ বাঁচাতে পারবে না আজ। তোর ছেলে তো সেদিন বেঁচে গিয়েছিল, কিন্তু তুই আর আজ বাঁচবি না। তোর ছেলে সাদ্দামও বাঁচবে না।
আর মাত্র কয়েকদিন, তারপরেই সাদ্দামেরও মৃত্যু। এখন যেটা পড়ে আছে সেটা তো শুধুমাত্র ওর দেহ। তোর ছেলেকে সেই দিন রাতেই শেষ করে দিয়েছিলাম। যদি আজান না পড়তো তাহলে তোর ছেলের লাশ পাইতি। খালেক মিয়া একজন নামাজি ব্যক্তি, আর তিনি এই কথাগুলো শুনে সাথে সাথে তার শরীর বন্ধ করে ফেলে আর বলতে থাকে, তোরা কে? আর কি চাস? আর কেনই বা গ্রামের নিরীহ মানুষদের এমন করে বলে দিচ্ছিস? তখন একটা অভয় বলে উঠল, আমরা কাউকে বলি দেই না, আমাদের বাধ্য করা হচ্ছে বলি দেওয়ার জন্য। যতদিন না এই সমস্যার সমাধান হবে ততদিন এই গ্রামের মানুষ মরতেই থাকবে, কেউ বাঁচাতে পারবে না। এটা বলেই এক এক করে সবগুলো অভাব অদৃশ্য হয়ে গেল। এরপর খালেক মিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ভাবতে লাগলো, কে এদের দিয়ে এমন করে মানুষগুলোকে মারাচ্ছে? এটা তো আমার দেখতেই হবে। খালেক মিয়া ভালো হুজুর খুঁজতে লাগলো। যার কাছেই যায় সেই ঘটনা শুনে আসতে রাজি হয় না। হুজুর, তান্ত্রিক কোনো কিছুই বাদ রাখে নাই খালেক মিয়া, কিন্তু কেউ আসতে রাজি হলো না। শেষমেশ এক হুজুর বলল, দেখেন, এখানে একজন না দুইজন না, 10 জন আত্মা। এদের সাথে আমার জিনেরা কখনোই পেরে উঠবে না। আপনি একজনের সাথে গিয়ে দেখা করেন, ইনশাল্লাহ উনি একটা কিছু করতে পারবে, কারণ ওনার কাছে অনেক শক্তিশালী জিন আছে। খালেক মিয়া তখন হুজুরের থেকে ঠিকানা নিয়ে চলে গেল আলী হুজুরের কাছে। সেখানে গিয়ে দেখে আলী হুজুর মাদ্রাসায় ছাত্রদের পড়াচ্ছে। তখন খালেক মিয়া আলী হুজুরকে সালাম দিল আর বলল, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সাথে দেখা করতে আসছি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আলী হুজুর খেয়াল করলো খালেক মিয়া অনেক ঘামছে আর অজানা একটা আতঙ্কে জড়িয়ে আছে তার মাঝে। আলী হুজুর সাথে সাথে মাদ্রাসা ছুটি দিয়ে দিল আর খালেক মিয়াকে ভেতরে আসতে বলল। তারপর খালেক মিয়াকে এক গ্লাস পানি দিয়ে বলল, কি বলতে চান বলেন। খালেক মিয়া পানি পান করে সবকিছু আলী হুজুরকে খুলে বলল। সবকিছু শোনার পর আলী হুজুর বলল, বিষয়টি তো ভালোই জটিল মনে হচ্ছে। আচ্ছা, আপনি আজ চলে যান, আমি দেখছি কি করতে পারি। আমি আগামী 1-2 দিনের মধ্যে আপনাদের গ্রামে আসব। খালেক মিয়া আলী হুজুরের পায়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আলী হুজুর বলল, আরে কি করছেন? বললাম তো আমি আসবো আপনাদের গ্রামে, আর আমি যদি একবার যাই তাহলে সমস্যার সমাধান করে তারপরে মাদ্রাসায় ফিরবো ইনশাল্লাহ। আপনি আজ চলে যান। খালেক মিয়াকে দেখে আলী হুজুর বুঝতে পারলো সমস্যা অনেক গুরুতর। খালেক মিয়া চলে গেল। আলী হুজুরও তার নিজের কাজ করতে লাগলো। সন্ধ্যা হতেই আলী হুজুর তার রুমে গেল আর লালু জিনকে স্মরণ করলো, সাথে বাদশা জিনকেও ডাকলো। বাদশাহ আর লালু জিন দুইজন একসাথে এসে হাজির হলো আর আলী হুজুরকে সালাম দিল। আলী হুজুর একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে কি ব্যাপার, আজ দেখি আমার 2 বন্ধু একসাথে এসে হাজির। তখন লালু জিন বলল, আলী, খালেক মিয়ার জন্য কি আমাদের স্মরণ করেছ? তখন আলী হুজুর বলল, আরে আপনি কি করে বুঝলেন আমি খালেক মিয়ার জন্য আপনাকে ডাকলাম? তখন বাদশাহ জিন বলল, আলী, আমরা সব জানি, আর খালেক মিয়া যে সমস্যা নিয়ে এসেছে সেটাও জানি। তখন লালু জিন বলল, আলী, এই সমস্যার মূল কারণ হচ্ছে খালেক মিয়ার ছেলে। খালেক মিয়ার ছেলে সাদ্দাম এক মেয়ের জন্য একজন শয়তান তান্ত্রিকের কাছে গিয়েছিল, আর সেই তান্ত্রিক তার নিজের শক্তি বৃদ্ধি করার জন্য সাদ্দামকে দিয়ে অপমৃত্যু হয়েছে এমন লাশের মাথা সংগ্রহ করেছে।
আর এখন সেই তান্ত্রিক তার জিনদের দিয়ে এই গলাকাটা লাশের বডি দখল করে গ্রামের মানুষদের বলি দিচ্ছে। আলী হুজুর তখন বলল, কে এই তান্ত্রিক? তখন বাদশাহ জিন বলল, এর নাম জাফরা। সবাই ওকে জাফরা তান্ত্রিক বলেই ডাকে। এই জাফরা তান্ত্রিক নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। নিজের লাভের জন্য সে সব কিছুই করতে পারে। এক কথায় সে একজন নেমুখারাম বেঈমান প্রকৃতির লোক। আলী হুজুর তখন বলল, এখন এটার সমাধান কি? আর সাদ্দামকে কি করে বাঁচানো যায়? তখন লালুজিন বলল, আলী, সাদ্দামকে বাঁচানো সম্ভব না, কারণ সাদ্দামকে তো সেদিন রাতেই শেষ করে দেওয়া হয়েছে। আর এখন যেটা আছে সেটা তো নামে মাত্র দেহ। তবে গ্রামবাসীকে এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব, কিন্তু তার জন্য সেই যাত্রাতান্ত্রিককে আটকাতে হবে। আলী হুজুর বলল, কি করে জাফরা তান্ত্রিককে আটকাবো? তখন লালুজিন বলল, আলী, যে পিশাচগুলোকে দিয়ে যাত্রাতান্ত্রিক মানুষ মারছে, এরা আমাকে দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। এদের কোনো দোষ নেই, তাই এই পিশাচদের মারার দরকার নেই। তুমি শুধু বুদ্ধি করে যাত্রাতান্ত্রিকের কাছে যাবে, আর ওর গলায় দেখবে মানুষের হাড় দিয়ে একটা মালা বানানো আছে। সেই মালাটা যে কোনো ভাবেই হোক ওর গলা থেকে খুলে ফেলতে পারলেই হবে। বাকিটা আমি আর বাদশা দেখে নেব। এই মানুষের হাড় দিয়ে তৈরি মালা যতক্ষণ যাত্রাতান্ত্রিকের গলায় থাকবে ততক্ষণ আমরা ওর কাছে যেতে পারবো না। তখন আলী হুজুর বলল, লালু, আমি সব বুঝতে পারছি, চিন্তা করো না, আমি এটার ব্যবস্থা করছি। আজ তোমরা চলে যাও, আগামীকাল সময় মতো চলে এসো। আমি আগামীকাল সকালে যাব সেই তান্ত্রিকের কাছে। বাদশাজিন আর লালুজিন চলে গেল। আলী হুজুর পরের দিন সকালে চলে গেল সাদ্দামের বাড়িতে, আর সেখানে গিয়ে দেখে সাদ্দাম মারা গেছে। আলী হুজুরকে দেখে খালেক মিয়া বলতে লাগলো, হুজুর, আমার ছেলে মারা গেছে। তখন আলী হুজুর বলল, খালেক, তোমার ছেলে তার পাপের শাস্তি পেয়েছে। তখন খালেক মিয়া বলল, হুজুর, আমার ছেলে কি করেছে? কি পাপ করেছে আমার ছেলে? তখন আলী হুজুর সবকিছুই খুলে বলল। সবকিছু শোনার পর খালেক মিয়া কান্না থামিয়ে বলতে লাগলো, হুজুর, এমন ছেলের জন্য আমার কোনো আফসোস নেই। সে মারা গেছে, ভালো হয়েছে, কিন্তু আমার গ্রামের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। তখন আলী হুজুর বলল, খালেক, এর জন্যই আমি এখানে এসেছি, আর এই কাজ করার জন্য তোমার সাহায্য লাগবে। খালেক মিয়া তখন বলল, হুজুর, বলেন আমার কি করতে হবে? আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। তখন আলী হুজুর বলল, তুমি একজন তান্ত্রিকের কাছে যাবে, আর সেখানে গিয়ে দেখবে সেই তান্ত্রিকের গলায় একটা মালা আছে। সেই মালাটা মানুষের হাড় দিয়ে তৈরি করা। যেভাবেই হোক সেই মালাটা আমার হাতে এনে দিতে হবে। যদি এই কাজটা করতে পারো তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। খালেক মিয়া বলল, হুজুর, সব বুঝলাম, কিন্তু সেই মালা কি করে আনবো? তখন আলী হুজুর বলল, শুধু একটা উপায় আছে সেই মালাটা আনার, আর সেই উপায়টি হচ্ছে, তার আগে বলে নেই, সেই তান্ত্রিকের নাম জাফরা। যখন জাফরা তান্ত্রিক গোসল করতে যাবে তখন এই কাজটা করতে হবে, কারণ জাফরা তান্ত্রিক সেই মালা পরে কখনোই গোসল করে না। যদি সেই মালা পানিতে ভেজে যায় তাহলে মালার শক্তি কমতে থাকে, আর তাই গোসলের সময় সেই তান্ত্রিক মালা খুলে তারপরে গোসল করে। আলী হুজুরের কথা মতো খালেক মিয়া চলে গেল সেই জাফরা তান্ত্রিকের বাড়িতে, আর সেখানে গিয়ে দেখে জাফরা তান্ত্রিক
কয়েকজনকে নিয়ে আসন পেতে বসে আছে। আর খালেক মিয়াকে দেখে যাত্রাতান্ত্রিক বলল, কিরে, কে তুই? এখানে কেন এসেছিস? তখন খালেক মিয়া বলল, তান্ত্রিক বাবা, একটা কাজ করতে আপনার কাছে আসছি। তখন যাত্রাতান্ত্রিক বলল, ঠিক আছে, অপেক্ষা কর। আমি এখন গোসল করব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর তোর কথা শুনবো। এটা বলে যাত্রাতান্ত্রিক তার গলা থেকে মালাটা খুলে আসনের উপর রাখলো আর চলে গেল পুকুরে গোসল দিতে। তার পেছন পেছন বাকি যারা ছিল তারাও বেরিয়ে পড়লো। আর সেই সুযোগে খালেক মিয়া সেই মালা হাতে নিয়ে এক দৌড়ে আলী হুজুরের কাছে চলে আসলো। আলী হুজুর মালা হাতে পেতেই লালু আর বাদশাজিনকে স্মরণ করলো আর বলল, তোমরা তোমাদের কাজ শুরু করো, আমরা আসছি। আলী হুজুর আর খালেক মিয়া যাত্রাতান্ত্রিকের বাড়িতে গিয়ে দেখে যাত্রাতান্ত্রিককে পুকুরে কে যেন চুপাচ্ছে। আলী হুজুর বুঝতে পারলো এটা লালু আর বাদশাজিনের কাজ। পুকুর থেকে একটা ঢিল দিয়ে যাত্রাতান্ত্রিককে আলী হুজুরের পায়ের সামনে এনে ফেলল। আলী হুজুর যাত্রাতান্ত্রিককে তার মালাটা দেখিয়ে বলল, কিরে, তোর কি এটার দরকার? তখন যাত্রাতান্ত্রিক বলতে লাগলো, আমার আমার মালা আমাকে দিয়ে দে, নয়তো জানে বাঁচতে পারবি না। আলী হুজুর একটা হাসি দিল আর অনেক জোরে একটা থাপ্পড় দিল জাফরাতান্ত্রিকের গালে। তখন আলী হুজুর আর খালেক মিয়া দেখলো জাফরাতান্ত্রিক একবার এইদিকে আবার ওইদিকে ছুটছে আর ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কেউ জাফরাতান্ত্রিককে থাপ্পড় দিয়েই যাচ্ছে। আলী হুজুর বুঝতে পারলো এটা লালু আর বাদশাজিনের কাজ। থাপ্পড় খেতে খেতে জাফরাতান্ত্রিকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তখন আলী হুজুর বলল, লালু, এবার ওরে ছেড়ে দাও আর তোমরা চলে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। তখন অদৃশ্য থেকে একটা কেউ বলতে লাগলো, আলী, 10 জনের উদ্দেশ্যে একটা গায়েবী জানাজা পড়িয়ে দিও, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আলী হুজুর তখন বলল, ঠিক আছে, আর জাফরাতান্ত্রিককে তুলে দিল গ্রামবাসীর হাতে। তখন গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিল জাফরাতান্ত্রিককে জুতার মালা পরিয়ে 3 গ্রাম ঘুরাবে, তারপর পুলিশের হাতে তুলে দেবে। যেমন কথা তেমন কাজ। জাফরাতান্ত্রিককে জুতার মালা পরিয়ে 3 গ্রাম ঘুরিয়ে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আর আলী হুজুর একটা গায়েবী জানাজা পড়ে তারপর চলে আসলেন। তো প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি সবার অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। ওয়াও মোকসেদ ভাই, হোয়াট এ স্টোরি! ধন্যবাদ মোকসেদ ভাই এতটা সুন্দরভাবে আলী হুজুরের এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যিই ভাই, আলী হুজুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন দিক নিয়ে হাজির হয়। মানে একটা ঘটনার থেকে অন্যটা ভিন্ন রকম হয়ে থাকে। আর কি বলবো, কালো জাদু করে কাউকে পাওয়ার আশা বা এরকম করাটা মোটেও ঠিক না। যদি কেউ নসিবের ওপর বিশ্বাস রাখে, তার কর্মের ওপর বিশ্বাস রাখে, তবে আল্লাহ যেটা ভাগ্যে রাখে সেটাই হওয়া উচিত। এভাবে কারো উপর জবরদস্তি করে কখনোই কিছু করা হয় না, বা হলেও সেটার ফল কখনো ভালো হয় না, যেটা আজকের এই ঘটনার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো মোকসেদ ভাই, ধন্যবাদ ভাই। এইভাবে আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন সব ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আলী হুজুরের আজকের এই ঘটনাটি? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি সব মিলে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন,
যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে ২ টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।